সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। দর্শক, আজকে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শোনার পর নিশ্চিতভাবেই আপনার একটু হয়তো খারাপ লাগতে পারে। আর আপনি যদি মুশফিকুর রহিমের পার ভক্ত হয়ে থাকেন তাহলে হয়তো কথাগুলো হজম করতে কঠিন আপনার জন্য হবে, এটা খুবই স্বাভাবিক। তারপরও আসলে কিছু করার নেই, কারণ এই কথাগুলো আমাদেরকে বলতে হচ্ছে, বলতে হবে। এর একটা বড় কারণ মুশফিকের আজকে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ধরনের শর্টস খেলে আউট হয়ে যাওয়া কিংবা সাম্প্রতিক সময়ে তার যে ফর্ম সেটা নিয়ে আলোচনা বোধহয় করাই উচিত। সেই সঙ্গে আজকে সৌম্য সরকারকে বাদ দিয়েটাও দিয়ে দেওয়ারটা নিয়েও একটা প্রশ্ন জায়গা আছে। সেই যে ব্যাপারগুলো একটু আলোচনা করি, একটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে যে মুশফিকুর রহিমকে আপনি বলতে পারেন যে ওয়ার্ক ইথিক্সের কথা যদি আপনি চিন্তা করেন, ভারতে বলা হয় কি বিরাট কোহলি ওয়ার্ক ইথিক্সের দিক থেকে এই ক্রিকেটের সেরা বলা হয়, কিন্তু আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, আমার খুব সম্ভবত মনে আছে এটা সাকিব আল হাসান কিংবা তামিম ইকবাল বলেছিলেন যে, বা শাহরিয়ার হাফিজ বলেছিলেন, এদের কেউ একজন হবে, তিনি বলেছিলেন যে আমি যদি বাংলাদেশের আমার ছেলে যদি ক্রিকেটার হয় বা আমার যদি কেউ ক্রিকেটার হয় তাকে বলবো অবশ্যই সাকিব নয় মুশফিকুর রহিমকে ফলো করার জন্য। তার একটা বড় কারণ যে মুশফিকুর রহিম অনুশীলনে সবসময় একেবারে, যেহেতু ছাত্র হিসেবে তিনি খুবই ভালো, সেই কারণে তিনি ডিসিপ্লিনটা খুবই মেনটেন করেছিলেন এবং তার যে পরিশ্রম সেটা আমরা সবসময় আমাদের ক্রিক ফ্রেঞ্জে বলুন বা আরও যে মিডিয়াগুলো আছে সেটার মাধ্যমে আপনারা অবশ্যই দেখতে পান। কিন্তু কথা হচ্ছে এই যে আপনি এত পরিশ্রম করছেন, আপনার এই যে 15, 16, 17 বছরের অভিজ্ঞতা, সেইটা যদি বাংলাদেশের বড় কোনো টুর্নামেন্টে কাজে না লাগে, সেক্ষেত্রে আসলে এই অভিজ্ঞতার দামটা আসলে কি, এই অভিজ্ঞতা দিয়ে আসলে কি হবে, এটাই বলার একটা বড় কারণ। দেখুন, আজকে যদি আপনি খেয়াল করে দেখেন, তাওহিদ হৃদয় যখন আউট হয়ে গেলেন তখন বাংলাদেশের রান খুব সম্ভবত 97, 3 উইকেট। এমন সময় শান্ত একপাশে বেশ তুলনামূলকভাবে ভালো খেলছিলেন এবং ওই সময়টাতে তাকে একজন সঙ্গ দেওয়ার প্রয়োজন ছিল। এবং এই মুহূর্তে আপনি যদি চিন্তা করেন যে শান্তর সঙ্গে 100 রানে আগে 3টে উইকেট পড়ে গেছে, একটা জুটি করতে হবে, তাহলে মুশফিক নিশ্চিতভাবেই আপনার কাছে বেস্ট চয়েস। কিন্তু মুশফিকুর রহিম সেই সময় কী করলেন আসলে? প্রথম যে 2টো বল খেলেন সিঙ্গেল নিলেন, তার পরবর্তীতে যখন খেললেন 2টো বল ডট দেওয়ার পর তিনি কী করলেন, মাইকেল ব্রেসওয়েলকে স্লগ সুইপ করে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে গেলেন। আপনি চিন্তা করেন যে একটা দলের রান 100 হয়নি, এখনও 3টা উইকেট পড়ে গেছে, তখন আপনার প্রায় 20-25 আরও বেশি ওভার পড়ে আছে, তখন আপনি এমন একটা শর্টস খেলে আউট হয়ে গেলেন। কারণ তিনি আগের দিনও কিন্তু এরকম একটা হয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচে তানজিদ হাসান তামিম আউট হয়ে গেলেন, তার পরের বলটা তিনি যখন খেলেন এমন একটা ডিফেন্স করলেন, সেই ডিফেন্সে আসলে বরং তিনি নিজের উইকেটটা দিয়ে গেলেন। আপনার এই যে 17 বছরের অভিজ্ঞতায় যদি এই জায়গাগুলোতে বাংলাদেশ যখন বিপদে পড়বে, যেটা আগে তিনি সবসময় করতেন, যখনই বাংলাদেশ বিপদে পড়েছে 3টা 4টা উইকেট পড়ে গেছে, মুশফিকুর রহিম সবসময় ওই জায়গাটায় দাঁড়িয়ে বাংলাদেশকে টেনে নিয়ে গেছেন। এরকম অনেক ম্যাচের আপনি উদাহরণ দিতে পারবেন, আমরা নিজেরা দিতে পারবো। কিন্তু এই যে গুরুত্বপূর্ণ সময়ে ক্যারিয়ারের সায়ান্নে এসে যে এই ভুলগুলো তিনি করছেন, সেটা আসলে খুবই বিস্ময় জায়গা নিয়ে, এবং ওই বিস্ময়টাই কিন্তু প্রকাশ করেছিলেন ওই সময় ধারাভাষ্যে যিনি ছিলেন ইয়ান স্মিথ। তিনি বলছিলেন যে এইটা কী ধরনের শট, এবং এত বছরের অভিজ্ঞতা নিয়ে আসলে এই ধরনের শট আসলে এই সময়টাতে কীভাবে খেললো, এটাও একটা প্রশ্ন তিনি তুলেছেন। এবং আপনি যদি মুশফিকুর রহিমের সাম্প্রতিক সময়টা খেয়াল করে দেখেন, এই মুহূর্তে তিনি লাস্ট খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, 15টা ম্যাচ, মানে ওয়ান ডেতে আপনি যদি হিসাব করেন, লাস্ট 15 ম্যাচে তার মাত্র একটা 50, এবং ওই 15 ম্যাচের ভিতরে একটা ম্যাচে তিনি ব্যাটিং করেনি, অর্থাৎ 14 ইনিংসে তিনি ব্যাটিং করেছেন, সেখানে একটা মাত্র 50 করেছেন, সেটাও 73 রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে 2024 সালের মার্চ মাসে। এবং এরপরে বা আগে আপনি যদি চিন্তা করেন, তার কিন্তু 50 নেই, এবং এই 14 বা 15 ম্যাচে তার কোনো 50, এবং লাস্ট 3টা ম্যাচে আপনি যদি খেয়াল করেন, লাস্ট 3 ম্যাচে তিনি 3টা রান করেছেন, একটা ডাক মেরেছেন। এবং এই অফ ফর্মের কারণেই কিন্তু লিটন দাস কিন্তু ব্যাটিং চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পায়নি। কয়েকদিন আগে একদম প্রথম ম্যাচটা শেষেই খুব সম্ভবত আব্দুর রাজ্জাককে প্রশ্ন করা হয়েছিল যে মুশফিকুর রহিমের ফর্ম নিয়ে চিন্তিত কিনা। তিনি বললেন যে একটা ম্যাচ খারাপ করেছেন, এটা নিয়ে আসলে চিন্তিত হওয়ার কিছু নেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আব্দুর রাজ্জাক হয়তো জানেন না যে মুশফিকুর রহিম শুধুমাত্র এক ম্যাচ ধরে খারাপ খেলছেন না, তিনি লাস্ট 15 ম্যাচে একটা 50 করেছেন। মুশফিকুর রহিমের মতো 15, 17, 16 বছরের অভিজ্ঞতার একজন ব্যাটসম্যান যখন লাস্ট 15 ম্যাচে একটা 50 করে, তখন আপনাকে কনসার্ন হওয়া উচিত। বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে সিনিয়র ক্রিকেটারদের প্রতি, এটাকে স্বজনপ্রীতি বলা যাবে না, সিনিয়র ক্রিকেটার প্রীতি, এই টার্মটাকে খুবই আমরা পরিচিত, বাংলাদেশে এটা খুবই চলে এবং বাংলাদেশে এটা খাওয়ানো যায়। কারণ আপনি সিনিয়র হলে আপনার আসলে ওই যে ব্যাপারটা এমন না যে
আপনার জায়গা দখল, আপনি এখান থেকে আসলে সরবেন না। আমার সহকর্মী মোহাম্মদ সাদমান এবং সৈয়দ সামি গতকাল একটা ভিডিও বানিয়েছিল, সেখানে একটা ক্যাপশনটা এমন ছিল যে মুশফিক বাদ পড়বেন না, এটা মোটামুটি নিশ্চিত। তার একটা বড় কারণ যে তিনি সিনিয়র ক্রিকেটার, এবং মুশফিক বাদ পড়ার না কারণে কিন্তু কোপটা পড়ে গেছে সৌম্য সরকারের উপর। আপনি যদি সৌম্য সরকারের খেয়াল করে দেখেন, সৌম্য সরকার হ্যাঁ তিনি প্রথম ম্যাচে ভালো করতে পারেননি, বাজে একটা শট খেলা আউট হয়ে গেছেন, কিন্তু তিনি কি খারাপ ফর্মে আছেন? আমার কাছে তো মনে হয় না। আপনি যদি বিপিএলটা দেখেন, শেষ দিকে তিনি 3-4টা মানে ইনজুরি কাটিয়ে তিনি এসেছেন, 3-4টা ম্যাচ খেলেছেন, সেখানেও তো একটা 70 ওয়াট একটা ইনিংস আছে। আপনি যদি তার আগে ওয়েস্ট ইন্ডিজ সফর দেখেন, সেখানেও তো একটা 70 ওয়াট একটা ইনিংস আছে। আপনি যদি 2023 বিশ্বকাপের পর থেকে চিন্তা করেন, খুব সম্ভবত মুশফিকুর রহিমই ওয়ানডেতে সবচেয়ে বেশি রান করেছেন বাংলাদেশের হয়ে। তবে মুশফিক বা মাহমুদুল্লাহ রিয়াদ সৌম্য সরকার, এই দুজন হয়তো হবে, সৌম্য সরকার বা মাহমুদুল্লাহ রিয়াদ, এই দুজনের মাঝে। তো এরকম একজন ব্যাটসম্যানকে এই রাওয়ালপিন্ডির ব্যাটিং উইকেট আপনি বসিয়ে রাখলেন শুধুমাত্র মুশফিককে খেলানোর জন্য। এই যে সিনিয়র প্রীতি, সেটা আসলে আপনাকে বন্ধ করতে হবে, বোর্ডের বন্ধ করতে হবে, নির্বাচকদের, কোচ, টিম ম্যানেজমেন্ট যারা আছে তাদেরকে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি যদি এখন যদি দল গোছানো শুরু না করেন, আপনি এই 2027 বিশ্বকাপ যখন খেলবেন, আপনি আসলে কবে নাগাদ দল গোছাবেন, সেটা একটা বড় প্রশ্ন। এখন যে জিনিসটা হচ্ছে যে ঠিক আছে, বোর্ড না হয়তো ভাবছে না, কিংবা নির্বাচকরা হয়তো সিনিয়র ভেবে হয়তো তারা ওই অসম্মানটা করতে চাচ্ছেন না, কিংবা হচ্ছে এমন বলতে চাচ্ছেন না ঠিক আছে সিনিয়র যেহেতু খেলুক কিছুদিন, কিন্তু যিনি সিনিয়র ক্রিকেটার তিনি আসলে কি ভাবছেন? তিনি কি এটা একবার চিন্তা করছেন? আপনার সামনে অনেক উদাহরণ খুঁজে পাবেন আপনি সাম্প্রতিক বছরগুলোতে, লাস্ট 1 দশক 2 দশক। আপনার যদি মনে থাকে 2008 সালে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে যে খুব সম্ভবত অ্যাডাম গিলক্রিস্ট তিনি ভারতের বিপক্ষে একটা ম্যাচে ভিভিএক্স লাক্সমানের ক্যাচ মিস করেছিলেন, এবং ওই ক্যাচটা মিস করার কারণে তিনি পরবর্তীতে গিয়ে ম্যাথিউ হেডেনকে বলেছিলেন যে আই এম ডান, আই এম আউট অফ, মানে তিনি আসলে আর ক্রিকেটটা খেলবেন না, এবং তিনি অবসর নিয়েছিলেন। আপনি চিন্তা করেন, একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং অ্যাডাম গিলক্রিস্ট যে ধরনের ক্রিকেটার ছিলেন, তিনি চাইলে আরও 2-4 বছর অনায়াসে খেলতে পারতেন। ওই সময়টা তিনি একটা জাস্ট ক্যাচ মিস করেছিলেন, এবং এই কারণে তিনি অবসর নিয়েছিলেন। মুশফিক আসলে আপনার যদি মনে থাকে 2017 এশিয়া কাপ, খুব সম্ভবত না 2019 বিশ্বকাপ, 2019 বিশ্বকাপে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে একটা রান আউট মিস করেছিলেন, এবং ওইটার কারণে কিন্তু অনেক বেশি সমালোচনা হয়েছিলেন। ওইটা যদি আসলে অ্যাডাম গিলক্রিস্ট করতেন, তিনি তো সুইসাইড করতেন। আমি জানি না আসলে মুশফিকুর রহিম আসলে কীভাবে এটা করে ফেলেছেন, আমি জানি না। তার তো আসলে তার উইকেট কিপিং নিয়ে অনেক সমালোচনা আছে, উনি অনেক সময় অনেক কিছু মিস করেন যেগুলো আসলে মিস করা উচিত না, এবং এইটা থেকে তো আসলে অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটারকে দেখে তো শেখা উচিত যে আসলে আমাকে কোথায় বা কবে অবসর নিতে হবে। একটা কথা সবসময় চালু আছে যে আপনি তখনই অবসর নেন যখন আপনার খুব ভালো ফর্ম থাকে। এটা যদি আপনি না থাকে, তখন আপনি যদি অবসর নেন, তখন সবাই আপনার প্রশংসা করো। আপনি কুমার সাঙ্গাকারের কথা বলুন, বা মাহেলা জবর, বা আরও যারা আছেন, সচিন টেন্ডুলকার শেষের দিকে একটু সমালোচনার ব্যাপার ছিল, কিন্তু তাদেরকে সবসময় বলা হতো কি যে আপনি চাইলে আরও 2-3 বছর খেলতে পারেন। কয়েকদিন আগে আপনি তামিম ইকবালকে দেখেন, তামিম ইকবাল একটা কথা বলেছিলেন যে আমি সবসময় চাইতাম এমন একটা সময় অবসর নেই যাতে মানুষ বলে যে তুমি চাইলে আরও 2-1 বছর খেলতে পারতে, এবং তামিম ইকবালকে মানুষ লাস্ট 1-1.5 বছরে ঠিক সেটাই বলেছে যেটা তিনি শুনতে চেয়েছিলেন, এবং তার ওই সেন্সটা ছিল। তিনি যখন 23 বিশ্বকাপের আগে একটা ম্যাচ খেলেছিলেন, তার পরবর্তীতে যখন তিনি ওই আফগানিস্তান সিরিজে যখন অবসর নিয়েছিলেন, তারপরে কিন্তু তিনি আর একটা ম্যাচ খেলেছিলেন, এবং তার যে সুযোগ ছিল তিনি চাইলেই এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে পারতেন, কিন্তু এই সুযোগটা নেননি, কারণ তিনি জানেন তার আসলে সময় শেষ, তিনি আর খেলতে চান না। তার যে 1 বছর 1.5 বছর সময় খেলা বাকি আছে, সেটা তিনি ওই অবসর নিয়ে সেটা শেষ করে দিয়েছেন, এবং মানুষ সবসময় তামিমের কথা নিশ্চিতভাবে বলবে যে তামিম চাইলেই আরও 1-1.5 বছর খেলতে পারতো। শুধু এইটা না, আপনি যদি আরও 2-1টা ঘটনা দেখেন, আপনি জেমি ক্যারাগারকে তো আপনি চিনবেন, ফুটবল বিশেষজ্ঞ, তিনি ফুটবল খেলেছেন, এবং ফুটবল বিশেষজ্ঞ। তার একটা কোট খুব ভালো আছে যে লিভ দ্য ফুটবল বিফোর দ্য ফুটবল লিভস ইউ। এর মানে হচ্ছে আপনি ফুটবলকে তখনই ছেড়ে দেন যখন ফুটবল আপনাকে ছেড়ে না দিচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি ফর্মে থাকতে অবশ্যই নেন, এটা সহজ কথা, কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা, অ্যাথলেটরা কেন এটা বুঝতে পারেন না? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে সিনিয়র যারা ক্রিকেটার হয়েছেন, যারা 5-10 বছর খেলবেন, তারা বুঝে নেন বা ধরে নেন যে আমি চাইলে এখানে 5 বছর খেলতে পারবো, আমি যতদিন ইচ্ছা ততদিন খেলতে পারবো, আমৃত্যু খেলতে পারবো, আমাকে কেউ বাদ দেবে না, কিছু বলবে না। কিন্তু এইটা যে আসলে ভুল প্রসেস। একজন কিংবদন্তি থেকে যে একটা সমালোচনার
কি বলে একটা শেষ পর্যায়ে যে একটা পর্যায়ে থাকে সেখানে যে পৌঁছে যাওয়া, সেটা কিন্তু আমরা সাকিবকে দেখেছি। সাকিবকে আমরা লাস্ট কিছুদিন পারফর্ম করতে দেখিনি। আপনি যদি মাশরাফির যদি শেষের সময়টা দেখেন, মাশরাফি বিশেষ করে 2019 বিশ্বকাপ পারফর্ম করতে পারেনি, সে কারণে মাশরাফির যে অধিনায়কত্বের ব্যাপার ছিল, মাশরাফির যে জায়গাটাতে ছিল সেই জায়গাটাতে কিন্তু তিনি সরে গেছেন। কিন্তু আপনি বাইরের দেশে কিন্তু এই কালচারগুলো দেখবেন না। বাইরের দেশে আপনি জাস্ট গত বছর জুনে দেখেন, ভারত যখন টি-20 বিশ্বকাপটা জিতলো, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা অবসর নিলেন। তারা চাইলে আর অন্ততপক্ষে 3 বছর খেলতে পারতেন। আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপে সেখানে চাইলে তারা খেলতে পারেন, কিন্তু তারা এখান থেকে অবসর নিয়েছেন, কারণ তারা চেয়েছেন ইয়াং ক্রিকেটাররা যেন এগিয়ে আসে, দলকে এগিয়ে নিয়ে যায়। তারা কিন্তু আইপিএল খেলবেন। আইপিএলে এখনও তাদের পারিশ্রমিকটা তো দেখেন, কোহলি এবার 21 কোটিতে তাকে রিটেন ফি ধরা হয়েছে। আপনি যদি রোহিত শর্মা খেয়াল করে দেখেন, সেখানের মধ্যে খুব সম্ভবত 16 কোটি ফি ধরা হয়েছে। সো এইটা বাইরের ক্রিকেটার বোঝেন, বাংলাদেশের ক্রিকেটার কেন অবসর নেন না, এর একটা বড় কারণ হচ্ছে যে অনেকদিন খেলতে চান, তার সঙ্গে একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে। টাকা পয়সার ব্যাপারটা কি, যে বাংলাদেশের ক্রিকেটাররা মনে করেন জাতীয় দলে বাইরে গেলে আপনার ভ্যালু থাকবে না, আপনি স্পন্সর পাবেন না, আপনি বিজ্ঞাপনের কাজ করতে পারবেন না। এই সব চিন্তা করে যে আমি যদি আরও 2 বছর খেলতে পারি, আমার একটা ভ্যালু থাকবে, জাতীয় দল থেকে প্রতি মাসে মাসে আমি একটা পারিশ্রমিক তো মানে বেতন তো অবশ্যই পাবো, তার সঙ্গে ম্যাচ ফি পাবো, তারপর আমার ঘরোয়া ক্রিকেট আমার মূল্য থাকবে, বিপিএল আমার দাম থাকবে। এই সব বিষয় চিন্তা করে বাংলাদেশের ক্রিকেটার আসলে অবসর নিতে চায় না। এই যে টাকার লোভে পড়ে নিজেদের সম্মান বিসর্জন দিয়ে শেষ মুহূর্তে এসে মানুষের সমালোচনার মুখে পড়েন, এবং এই সমালোচনার মুখে যখন পড়েন তখন বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু এটা খুব ভালোভাবে মানে মানিয়ে নিতে পারেন না, হ্যান্ডেল করতে পারেন না। যেটা আপনি যদি লিটন দাসের কথা বলেন, লিটন দাস যখন 2022 সালে খুব ভালো খেললো, তার পরবর্তীতে চট্টগ্রামে একটা প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে 25 গড় তার কাছে খুব খারাপ কিছু না, বা তার অ্যারোগেন্স একটা ব্যাপার দেখা গেছিলো মিডিয়াতে। আবার যদি আপনি মাহমুদুল্লাহ রিয়াদের কথা বললেন, তিনি একবার সমালোচনার মুখে বলেছিলেন যে আমরা পেইন কিলার খেয়ে খেলি, এই সেই মানে হাবিজাবি অনেক কথাই তারা বলেন। আপনি মুশফিকের কথা বলতে পারেন, মুশফিক খুব সম্ভবত চট্টগ্রামে ছিল, খুব সম্ভবত তিনি সেবার বলেছিলেন যারা সমালোচনা করেন তাদের আসলে আয়নায় মুখ দেখা উচিত, কারণ মাঠের ক্রিকেটটা তারা খেলেন। আবার শান্তর কথা বলতে পারেন, শান্ত বলেছিলেন যে কোন উইকেটে কী ধরনের শটস খেলতে হবে তারা ভালো জানেন। এই যে ভালো জানেন, আপনি আয়নায় মুখ দেখতে বলেন, পেইন কিলার নিয়ে খেলেন, আপনি আসলে এটা কেন করেন? এটা তো আপনার করার দরকার নেই। আপনি খেলতে পারছেন না, আপনি খেলেন না। পারফর্ম করতে পারছেন, আপনি পারফর্ম করতে না পারলে আপনি অবসর নিয়ে নেন। আপনি সমালোচকদের তো আসলে সমালোচনা মানুষ কখন করে? আপনি যখন পারফর্ম করবেন না। আপনি যদি পারফর্ম করেন, আপনাকে পেইন কিলার নিয়ে কেউ খেলতে বলে নেই ভাই। পেইন কিলার নিয়ে আপনি কেন খেলেন? আপনার নিজের জন্য খেলেন। দেশের ক্রিকেট আসলে দেশের জন্য কেউ খেলে না। ফুটবল, ক্রিকেট যাই বল না কেন, এটা একটা পেশা। আমি যেমন সাংবাদিকতা করি, ক্রিকেটটা ওই মানুষের যে যারা খেলেন বা স্পোর্টসে যারা অন্তর্ভুক্ত আছেন, এটা তাদের পেশা। এটা মুক্তিযুদ্ধ না ভাই যে দেশের জন্য আপনি যুদ্ধ করতেছেন। হ্যাঁ, অবশ্যই আপনি দেশের জার্সি পরে খেলেন, এটা অন্যরকম একটা সম্মানের ব্যাপার, কিন্তু এটাকে আপনি আসলে ওইভাবে দেখার কিছু নেই, কারণ এটাকে আপনি একটা জাস্ট পেশা হিসেবে দেখতে পারেন। কারণ সেই 10 বছর পেশা এইখানে চাকরি করবে, ক্রিকেটটা খেলবে, ক্রিকেট খেলা একটা চাকরি, সেইখান থেকে মাসে মাসে বেতন নিচ্ছে, তার সংসার চলছে, তার জীবন মানে জীবন চলছে। এটা আসলে এভাবে দেখা উচিত। আমরা আসলে এটাকে এর ঊর্ধ্বে দেখি, এই কারণে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি নেই। দীনেশ কার্তিক এই কথাটাই বলেছেন যে বাংলাদেশের ক্রিকেট একটা সময় হয়তো জিম্বাবুয়ের মতো বা আয়ারল্যান্ডের মতো হয়ে যেতে পারে। শুধু তাই নয়, তিনি যে এই যে 2023 ওয়ানডে বিশ্বকাপের পরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম অবসর নেননি, এটা তাকে বেশি অবাক করেছে। এবং আমার কাছে মনে হয় যে তাদের খুব কাছাকাছি সময় এসেছে, এই 25 চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই তাদের আসলে অবসর নেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়। না হলে আসলে এইভাবে যেভাবে পারফর্মটা করে যাচ্ছেন, বিশেষ করে মুশফিকুর রহিম, সাম্প্রতিক সময় মাহমুদুল্লাহ রিয়াদ বেশ কিছু ভালো পারফর্ম করে, তারপরে যে বয়স হয়েছে তার উচিত হবে এই পারফর্ম করার পরও তাকে অবসর নেওয়া উচিত। এবং মুশফিকের তো অবশ্যই অবসর নিয়ে যাওয়া উচিত বলে মনে হয়। তাহলে কী হবে, মুশফিকের যে একটা রেপুটেশন আছে, মুশফিক বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, সেই সম্মানটা থাকবে। এই সম্মানটা থাকতেই আল্লাহর রস্তে আপনারা ক্রিকেটটা ছাড়ুন। না হলে আসলে আপনারা যে এই যে 17 বছর আপনাদের জীবনের যে এখানে ইনভেস্ট করেছেন, এইটা আসলে আপনি হারিয়ে ফেলবেন। একটা সময় আপনাকে মানুষ আর পছন্দ করবেন না, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। দর্শক, অনেক হার্শ হয়তো কথা বলে ফেলেছি। আপনারা আগামী দিনে আমরা চেষ্টা করব অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা যায়। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।